একটি সমাজতান্ত্রিক সমাজ সেটা গঠনের জন্য একটা রাজনৈতিক দল ছিল সিরাজুল আলম খানের নেতৃত্বে, সেই দল করতাম। এবং পরবর্তীতে কি থেকে কি হয়ে গেল, আমরা ভাগ হয়ে গেলাম অনেকগুলো ভাগে। এখন কেউ কেউ সমাজতন্ত্রকে বিক্রি করছি, কেউ কেউ মিন করছি। বিক্রি এই কারণে আমি বললাম যে সর্বশেষ যে দলটি করছিলাম সেখানে বলা উচিত যে সেটা জাতীয় সমাজতান্ত্রিক দল না বলে সেটাকে জাতীয় ধর্মতান্ত্রিক দল বললে বোধ হয় মিন করত। আমার আজকে কোনো দল নেই। আমি যেটা করি সেটা হলো, যখন যেটা মনে করি সাদাকে সাদা, আমার মতে কালোকে কালো বুঝি। 16 বছর ধরে আওয়ামী লীগের শাসনামলে বিএনপি যতকারী না আন্দোলন করেছে, তার চেয়ে বেশি আন্দোলন আমি কিন্তু আইন অঙ্গনে করেছি। জামাত ইসলামের নামও ছিল না। আর আপনাদেরকে একটা কথা আমি বলি, সেটা হলো যে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের সংগঠিত শক্তি বোধহয় কম। আসলে কম নয়। কম নয় এই কারণে আমার কোনো দল নেই। তারপর যখন বার কাউন্সিলের নির্বাচনে আমি দাঁড়াই, সেখানে কিন্তু প্রথমে ছিলাম 7 জন জেনারেল সিটে ইলেক্ট হয়। তা আমার বিরুদ্ধে প্রচারণাটা ছিল বিভিন্নভাবে। একটা উদাহরণ দিই আমি, সেটা হলো যখন 2004 সালে আমাকে কিশোরগঞ্জে পরিচয় করিয়ে দিল উনি গণবাহিনী করতেন। এখন সেখানে এক বন্ধু ছিল মিয়া মোহাম্মদ ফেরদৌস। তো ওর কানের কাছে আমার বললো যে আপনার অবস্থা সেইখানে। তা আমি দাঁড়িয়ে তখন বললাম যে রক্ষী বাহিনীর প্রেক্ষাপটে গণবাহিনী করা এটা আমি মনে করি না বিন্দুমাত্র অন্যায় হয়েছে। তবে আমার সাথে যে বন্ধুরা ছিলেন এরা 71-এও যুদ্ধ করেন নাই এবং এই রক্ষী বাহিনীর বিরুদ্ধেও কোনো কথা বলেন নাই। এখনো যদি কোনো অন্যায় অত্যাচার হয় তারা কথা বলবেন না। এবং আদতেও কিন্তু তাই হয়েছে। আমি বললাম যে প্রয়োজন যদি হয় আপনাদের জন্য ভবিষ্যতে আমি অস্ত্র ধরতে পারবো, আর একটি বাহিনী গড়ে তুলতে পারবো। এবং পরবর্তীতে দেখা গেল, এবং যারা আইনজীবী আছেন তারা খোঁজ নিয়ে দেখবেন, এই আইন অঙ্গনে কিন্তু আমি নির্বাচন করতে গিয়ে কাউকে এক কাপ চাও খাওয়াইনি। তারপর আমি কিন্তু প্রথম দ্বিতীয় এর ভেতরে ছিলাম। তার মানে কি সেখানে সমর্থন আছে। চিনি না, তারা কোনোদিন জাসদ করে না, কিন্তু পাম ঘরানার লোক এসে পরিচয় করেছে, বলছে যে না আপনি যেটা বলতেছেন সমাজতন্ত্র এটা দরকার, কিন্তু কি করবো? করার তো আছে অনেক কিছু, কিন্তু আমাদের সীমিত ব্যবস্থা। আর যেটা বললেন যে আমরা এই স্বৈরাচারের পতন বলেন বা কেন আসে না, বা আমরা ভারতে যদি আসতে পারে, শ্রীলঙ্কায় যদি জনতা বিমুক্তি পার্টি এতদিন পরে আসতে পারে, বাংলাদেশ পারবে না কেন? পারবে। সেখানে কিছু ব্যবস্থা আছে। এইখানে নির্বাচনটা হয় অ্যাবসলিউটলি অর্থনীতির উপর বেস করে। আপনি লাস্ট পার্লামেন্টের এটা দেখেন, সেখানে যারা আওয়ামী লীগ থেকে নমিনেশন পেয়েছে তারা কিন্তু সব অর্থনীতির মানে কি ব্যবসায়ীদের একটা পার্লামেন্ট ছিল। তো এখন বাসত্ব ব্যবসায়ীদের দল না, যাদের দল তাদের যদি ভোটাধিকার এবং শক্তি থাকে তাইলে ক্ষমতা আসতে পারবে। আদারওয়াইজ পয়সা দিয়ে নির্বাচিত হওয়া বা নমিনেশন কেনা বা জোট করা, এটা আমার কাছে মনে হয় অযৌক্তিক। আমি দীর্ঘায়িত করব না। সারা বিশ্বে একটা ধস আছে, যদিও তার প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়ানো উচিত। আমি সর্বশেষ এসে আমার নিজের অবস্থান সম্পর্কে একটু বলি যে আমরা কোর্টে যখন লড়াই করছিলাম তখন শেষ দিকে একবার হলো 1 আগস্ট, পরে 4 আগস্ট আওয়ামী লীগ থেকে 2টা কার্টুন বের করে বলা হলো যে আমি শিবিরের লোক। তো আবার 2-1 জন সেখানে আওয়ামী লীগেরই যারা, তারা বললেন যে এটা মস্ত বড় ভুল করলাম,
তাকে শিবির বানাইতে যাবে না। কমেন্টগুলো আমি দেখলাম। পরবর্তীতে একটু উৎফুল্লিত হলাম আবার যখন দেখলাম যে সেনাবাহিনীর প্রধান সর্বপ্রথম আহ্বান জানালেন জামাত ইসলামের আমিরকে, তখন আমি সাথে সাথে এটার প্রতিবাদ করলাম। কারণ আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে যারা ৭১ আমার বিরোধিতা করেছে, পাকিস্তানের পক্ষে লড়াই করেছে, তাদের পক্ষে তো আমি যেতে পারি না আন্ডার এনি সার্কামস্টেন্সেস। দ্যাটস ওয়াই আমি সাথে সাথে ফেসবুক অন করে লাইভে গিয়ে বললাম যে জনাব ওয়াকারুজ্জামান, আপনি সেনা প্রধান হিসেবে একটা বেআইনি সংগঠনের প্রধানকে ডাকতে পারেন না। এবং দ্বিতীয় যে ব্যক্তির নাম বললেন তিনি মামুনুল হক। এবং তা থেকে আমি বুঝতে পারলাম যে এই সরকারটা কোথায় যাবে। আপনারা নিজেরা বলেন যে হারুনের ভাতের হোটেলে এই যে সমন্বয়করা একটা দাসখত দিয়েছিল, জেলে তো আমরা ছিলাম, দাসখত তো নিতে পারে নাই। আয়নাঘরে আমরাও ছিলাম। আয়নাঘর তো আজকে নতুন করে হয় নাই। প্রথম ডিজিডিএফআই ছিলেন ক্যাপ্টেন আকবর, বোধহয় ৯ নম্বর সেক্টরে ছিলেন তাহের ভাইয়ের আন্ডারে। এবং তার সময় তো বহু লোক আমাদের জাসদেরই, তো তারাও তো ছিল ৭ই নভেম্বরের পর, আগে পরে ছিল। তো যেটা অবস্থাটা দাঁড়ায় সেটা হলো যে যদি জনতা বিমুক্তি পার্টি আসতে পারে, নেপালে রাজতন্ত্রের জায়গায় যদি কমিউনিস্টরা আসতে পারে, বাংলাদেশে পারবে না কেন? পারবে। আপনাদের আত্মবিশ্বাস এবং নেতৃত্ব, এই সততার কাছে আপনারা যদি ঐক্যবদ্ধভাবে নামেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা আসতে পারবেন। এবং আজকে হোক কালকে হোক বিশ্বব্যাপী হোক সমাজতান্ত্রিক শক্তির জয় হবে এবং বাংলাদেশেও আমরা একদিন সাম্যবাদী সমাজ দেখতে পাবো। সবাইকে ধন্যবাদ।